This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ডক্টর ইউনূস জনগণ দ্বারা নির্বাচিত নয় এমন প্রধান উপদেষ্টার সঙ্গে কেন বসলেন? একজন যদি বারবার করে বলে প্লিজ একটু বসো, একটু সময় দাও, একটু সময় দাও, ঠান্ডা মাথায় অত্যন্ত ভদ্রভাবে একেবারে সপাটে চড় মারা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই মন্তব্যে। যাদের প্রাণহানির সম্ভাবনা আছে তাদের ভারত তাদের আশ্রয় দেবে। আপনারা অনেকেই জানেন তসলিমা নাসরিন ভারতের আশ্রয়ে রয়েছেন। শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, আমলই দেবে না। অমিত শাহ তাকে বলবো যেসব গরু চোরাচালানকারী রয়েছে ওই প্রান্তের বর্ডার থেকে যারা এই প্রান্তে আসতে চায় শুট অ্যাট সাইট করে দেওয়া উচিত, অর্থাৎ দেখা মাত্রই গুলি। এ বাংলাদেশ তো জঙ্গিদের বাংলাদেশ, এ বাংলাদেশ তো মৌলবাদের বাংলাদেশ, এই বাংলাদেশ তো শুধুমাত্র বিষ ছড়াচ্ছে। এই বাংলাদেশ যদি বাড়াবাড়ি করে অবশ্যই সবক শেখাবে ভারত। যেমন হামাসকে দেখেছেন, হামাস গিয়ে প্রথমে ইসরায়েলে খুন করলো, অভিযান চালালো, ধর্ষণ করলো। তারপর কি হলো? ইসরায়েল যখন পাল্টা আঘাত হানলো তখন গোটা পৃথিবীর কাছে গিয়ে বলছে এটা আমাদের কি হচ্ছে। ঠিক সেই অবস্থা কিন্তু আপনাদেরও হবে। আরে বাবা, ভারতবর্ষের সঙ্গে সুসম্পর্ক থাকলে লাভ তো আপনাদেরই। আপনাদের যে পরিমাণ জল, খাওয়ার, বিদ্যুৎ সব কিছু তো ভারতবর্ষের ওপর। ভারতবর্ষ বা আমাদের দেশ উজ্জ্বল নক্ষত্র, সেটা ব্যবসা, বাণিজ্য, সামরিক শক্তি এবং অবশ্যই গণতন্ত্রে আমরা অনেক এগিয়ে রয়েছি। নমস্কার বন্ধুরা, আমি ঋতব্রত ভট্টাচার্য চলে এসেছি আর+ নিউজের বিশেষ অনুষ্ঠানে। আজকে অবশ্যই আমাদের আলোচনার বিষয় ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক হয়েছে সে বৈঠক নিয়ে। আমরা সবাই জানি এই বৈঠক নিয়ে ইতিমধ্যেই জল ঘোলা হতে শুরু করেছে, বিভ্রান্তি ছড়াচ্ছে, ধোঁয়াশা রয়েছে। আর আজকে এই অনুষ্ঠানে সে বিভ্রান্তি দূর করতেই হবে। তার কারণ যে যার মতো ব্যাখ্যা করছে। অনেকে এমনটা ব্যাখ্যা করছে যেন এটা একটা বিরাট কূটনৈতিক জয় হয়ে গিয়েছে বাংলাদেশে। আবার অনেকে বলছেন যে ভারতবর্ষের বসাই উচিত হয়নি, তার কারণ যে রাষ্ট্রপ্রধানের সঙ্গে ভারতবর্ষ বসছেন অর্থাৎ ডক্টর ইউনূস, তিনি তো আসলে আদতে নির্বাচিত বাংলাদেশের প্রতিনিধিই নন, তিনি একটা অস্থায়ী ব্যবস্থার উপদেষ্টা। সুতরাং এই যে বৈঠকটা হলো, এই বৈঠকে কি হলো, কার জয় হলো, কার ক্ষতি হলো, কে মাথা নত করলো, এসব বিষয়ে আজকে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ আজকের আলোচনা। আপনারা সবাই জানেন বিমস্টেক অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এই সম্মেলন, বিশেষ করে ভারত, নেপাল, বাংলাদেশ, থাইল্যান্ড, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কার পক্ষে। আর আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা সেখানে উপস্থিত রয়েছেন নেপাল, ভারতবর্ষ, বাংলাদেশ, থাইল্যান্ড, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধানরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা, তার কারণ 2030-এর রোড ম্যাপ তৈরি হচ্ছে এই বিশেষ অঞ্চলের, যার নেতৃত্ব দিচ্ছে অবশ্যই আমাদের দেশ ভারত। অত্যন্ত গুরুত্বপূর্ণ, যতগুলি দেশ রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যার ভূমিকা তার নাম ভারত। অবশ্য এর পাশাপাশি একটা ঘটনা ঘটেছে যা বিমস্টেকে অনেকেরই আলোচনার বিষয় হয়ে উঠেছে। আপনারা জানেন যে বারবার বাংলাদেশের পক্ষ থেকে সেখানকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বৈঠকের কথা বলা হয়েছিল, বারবার অনুনয় বিনয় করা হয়েছে। এই রকম ইতিহাসে অন্তত নজির নেই। তার কারণ প্রথমে অত্যন্ত বিনয়ের সহকারে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সঙ্গে বৈঠকের জন্য বলা হয়েছিল, তারপর বিমস্টেকে বারবার অনুনয় বিনয় করা হয়েছে। এমনকি বৈঠকের দিন সকালবেলাতেও কেউ জানতো না বা প্রচার করা হয়নি যে এই বৈঠক হবে কি হবে না। সুতরাং বুঝতেই পাচ্ছেন একান্ত বাধ্য হয়ে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী শুধুমাত্র সৌজন্য এবং শিষ্টাচারে তিনি এই বৈঠকে যোগদান করেছেন। আমরা জানি যে কর্নেল দীপ্তাংশু সহ অনেকেই ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন কেন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের
রাষ্ট্র নির্বাচিত নয়, জনগণ দ্বারা নির্বাচিত নয় এমন প্রধান উপদেষ্টার সঙ্গে কেন বসলেন? দেখুন, কূটনীতিতে কতগুলো কথা আছে, শিষ্টাচার বলে কথা আছে, সৌজন্য বলে কথা আছে। একজন যদি বারবার করে বলে প্লিজ একটু বসো, একটু সময় দাও, একটু সময় দাও, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শিষ্টাচার বশত বসেছেন। একেবারে বলবো না বসতে বাধ্য ছিলেন, না বসলেও হয়তো ক্ষতি ছিল না, কিন্তু এটা আমাদের ভারতীয়দের ভদ্রতা। সুতরাং যারা প্রচার করছেন যে এই বৈঠক নিয়ে, আসলে এই বৈঠকের পুরো আমন্ত্রণটা এবং অনুরোধটা বারবার কে করেছে? বাংলাদেশ করেছে, এটা প্রথমে খুব স্পষ্ট হওয়া উচিত। এবার চলে যাচ্ছি যে এই বৈঠকটা কেমন হয়েছে, এই বৈঠকে কি আলোচনা হয়েছে, সত্যি কি আলোচনা হয়েছে, সত্যি কি এই বৈঠক দারুণ ফলপ্রসূ হয়েছে, সত্যি কি এই বৈঠকে ভারত বা বাংলাদেশের মধ্যে কোনো দেশ সত্যি কি একটা জোরদার জায়গায় এসে পৌঁছেছে? আলোচনায় স্পষ্ট হয়ে উঠবে। এবার আমি আপনাদের দুটো টুইট দেখাবো। টুইটটা আমাদের নয়, বাংলাদেশের টুইট। ডক্টর ইউনূস তিনি টুইট করেছেন। কি করেছেন? তিনি মোদি ইউনূস মিট, তার টুইটে খুব পরিষ্কারভাবে লেখা, প্রফেসর মোহাম্মদ ইউনূস ইজ প্রেজেন্টিং আ ফটো টু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ডিউরিং দেয়ার bilateral meeting in Bangkok on Friday. The photo is about Prime Minister Narendra Modi presenting a gold medal to Professor Yunus at the 102nd Indian Science Congress on January 3, 2015. অর্থাৎ এই যে ছবিটা দেখতে পাচ্ছেন টুইট করা হয়েছে, এই ছবিটি কিন্তু অবশ্যই এই সামিটের ছবি। কিন্তু এই যে ছবিটা দেখছেন, অর্থাৎ এই যে ছবিটা দেওয়া হচ্ছে, এই ছবিটা হচ্ছে 2015-এর, অর্থাৎ আজ থেকে 10 বছর আগের ছবি। কিসের ছবি? তখন নরেন্দ্র মোদী তিনি একটি সোনার মেডেল দিচ্ছেন প্রফেসর ডক্টর ইউনূসকে। দেখুন, আমরা সবাই জীবনে ভুল করি। তখন তো আর নরেন্দ্র মোদী বুঝতে পারেননি যে তিনি দুধ কলা দিয়ে সাপ পুষছেন। সেই ছবিটি পোস্ট করেছে। কেন সেই ছবিটা পোস্ট করা হয়েছে? সেই ছবিটা পোস্ট করার কারণ হচ্ছে একটা পুরনো সম্পর্ক ছিল, সেই সম্পর্কটাকে যেন কোথাও ঝালিয়ে নেওয়ার প্রচেষ্টা, আমি বলবো মরিয়া প্রচেষ্টা। এবার আসি দ্বিতীয় টুইটে। সেই টুইটে দেখতে পাচ্ছেন চিফ অ্যাডভাইজার অফ গভর্নমেন্ট অফ বাংলাদেশ, সেখান থেকে টুইট করা হয়েছে। সেখানে কি দেখানো হচ্ছে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূস তারা বৈঠকে বসেছেন। এই ধরনের বৈঠকে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে শারীরিক অভিব্যক্তি, যাকে বডি ল্যাঙ্গুয়েজ বলা হয় ইংরেজিতে। কেন বডি ল্যাঙ্গুয়েজ খুব গুরুত্বপূর্ণ ডিপ্লোমেসিতে বা কূটনৈতিক মিশনে? অর্থাৎ কিভাবে কথা বলছে, মুখের বহিঃপ্রকাশ কীরকমভাবে বসে আছে, কথা বলার সময় বডি ল্যাঙ্গুয়েজ কার কীরকম, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, অনেকে বলেন একটি বৈঠকের শুরু এবং শেষে কি করা হলো সেদিকে সবার চোখ থাকে। আপনারা দেখতে পাচ্ছেন করমর্দন করছেন এখানে বাংলাদেশের উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী। সেই করমর্দনের আরও একটি ছবি, এবং আপনারা স্পষ্ট দেখতে পারবেন এখানে ডক্টর ইউনূসের মুখে বিগলিত একটি হাসি। কিন্তু ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ একটু লক্ষ্য করবেন, সেখানে কি খুব একটা বিগলিত হাসি দেখতে পাচ্ছেন? সুতরাং এই বডি ল্যাঙ্গুয়েজ থেকে কিছুটা বোঝা যায়। এবং এই যে বডি ল্যাঙ্গুয়েজ, এই বডি ল্যাঙ্গুয়েজটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ নরেন্দ্র মোদীর সঙ্গে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের আমরা ছবি দেখেছি। সেটা ডোনাল্ড ট্রাম্প হতে পারেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, সেটা পুতিন হতে পারেন। তাদের গলা জড়িয়ে ধরা দেখতেই পাচ্ছেন এখানে ইসরায়েলের বেঞ্জামিন একেবারে জড়িয়ে ধরেছেন। আবার এই দিকে দেখুন মোহাম্মদ বিন সালমান জড়িয়ে ধরেছেন নরেন্দ্র মোদী। অনেকে বলেন যে নরেন্দ্র মোদীর এই জড়িয়ে ধরা, জাপটে ধরা, এর মধ্য দিয়ে একটা উষ্ণতা প্রকাশ পায়, এবং এটাও ডিপ্লোম্যাটিক মিশনের একটা অঙ্গ। অর্থাৎ আমি যার সঙ্গে দেখা করছি কেমনভাবে তাকে অভিবাদন করছি, সেই তুলনায় অনেকটাই নিষ্প্রভ এই করমর্দন, এমনটাই অনেকের বক্তব্য। তাহলে কি কোথাও
ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষায় এটা প্রকাশ যে নেহাত অনুনয় বিনয় করা, মানে বাংলাদেশের পক্ষ থেকে মোহাম্মদ ইউনূস বারবার করে বলেছেন প্লিজ 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 একবার দেখা করো, বাধ্য হয়েই দেখা করেছেন। 40 মিনিটের মতো তাদের বৈঠক হয়েছে। আমরা এবার যাব এই বৈঠক নিয়ে বাংলাদেশ কি বলছে, বাংলাদেশ কি কি দাবি করছে, খুব গুরুত্বপূর্ণ। তার কারণ বাংলাদেশ আমরা জানি সেখানে মোহাম্মদ ইউনূসের অর্থাৎ চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি রিপোর্টারদের কি বলছেন এই মিটিং সম্পর্কে, এই বৈঠক সম্পর্কে কি দাবি করছেন একবার দেখব এই কারণে, তার কারণ সত্যি কি তিনি যা দাবি করছেন তা সত্যি? তিনি স্পষ্টতই দাবি করছেন অর্থাৎ বাংলাদেশের ভাষ্য অনুযায়ী এক্ষেত্রে ইউনূস মোদি ডিসকাস হাসিনা এক্সট্রাডিশন মানে কি? প্রত্যার্পণ করা, অর্থাৎ শেখ হাসিনাকে প্রত্যার্পণ করা হবে। বর্ডার, সীমান্ত, ওয়াটার ইস্যুস অর্থাৎ নদীর জল শেয়ার ইস্যু, এটা নিয়ে নাকি প্রথম কথা হলো, এমনটাই দাবি করা হচ্ছে। এইবার এক এক করে চলে আসি। ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তাকে প্রত্যার্পণ করা হবে না, একেবারে বুক ঠুকে বলে দিচ্ছি এটা হবে না। তার কারণ ভারত এবং বাংলাদেশের ইতিহাস ঐতিহাসিক চুক্তি রয়েছে এবং ভারতবর্ষে যাদের প্রাণহানির সম্ভাবনা আছে ভারত তাদের আশ্রয় দেবেই। আপনারা অনেকেই জানেন তসলিমা নাসরিন ভারতের আশ্রয়ে রয়েছেন, এগুলোকে বলা হয় রাজনৈতিক আশ্রয়। শেয়ারিং অফ কমন রিভার্স হবে না, কিছুতেই হবে না। তার কারণ আপনারা জানেন যে এই তিস্তার জল বন্টন চুক্তি নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। এখন চীনের সঙ্গে কথা বলা হচ্ছে, তোমরা চীনের তাবেদারি করছো গিয়ে আবার এখানে এসে ভাবছো যে জল বন্টন হবে। জানি কমিশন হবে, ওদেশের লোক এদেশের লোক, বৈঠক হবে, অনেক আলোচনা হবে, অনেক লেখালেখি হবে, কিন্তু একেবারে বুক ঠুকে বলে দিচ্ছে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই অবস্থায় কিচ্ছু হওয়ার সম্ভাবনা নেই। এবার চলে আসছি বর্ডার কিলিংয়ের ব্যাপারেও ভারত সরকার কিছু করবে না, বরং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে বলবো যেসব গরু চোরাচালানকারী রয়েছে ওই প্রান্তের বর্ডার থেকে যারা এই প্রান্তে আসতে চায় শুট অ্যাট সাইট করে দেওয়া উচিত, অর্থাৎ দেখা মাত্রই গুলি। তার কারণ সীমান্তে অবৈধভাবে বেআইনিভাবে কেউ প্রবেশ করতে পারবে না, বিএসএফকে অর্ডার দিয়ে দেওয়া উচিত। কেন? তবে এটা মানছি যে পার্শ্ববর্তী রাজ্যগুলোতে সীমান্তে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কারণে অনেককে আশ্রয় দেয়, কিন্তু একবার যদি বর্ডারটা পেরোতে পারে তখনই রাজনৈতিক কারণে অনেকে এখানে আশ্রয় পায়। আর এই রাজনৈতিক কারণ তো আর স্বীকৃত রাজনৈতিক কারণ নয়, এটা হচ্ছে মুষ্টিমেয় লোকের তাদের স্বার্থে তারা অনেক সময় অনুপ্রবেশকারীদের তারা সাহায্য করে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের আরও সতর্ক হতে হবে। সুতরাং দেখতেই পাচ্ছেন যে 3টে আউটপুট বলা হয়েছিল, সেগুলো কোনোটাই না। অর্থাৎ শেখ হাসিনাকে প্রত্যার্পণ করা হবে না, আমলই দেবে না, শেয়ারিং অফ কমন রিভার্স কিচ্ছু হবে না, কথাবার্তা চলবে, বৈঠক চলবে, এক চুলও এদিক ওদিক হবে না, অর্থাৎ এক চুল ভারত কিছু ছাড়বে না, আর বর্ডার কিলিংয়ের ব্যাপারে চুপ করে থাকবে। এইবার আসি যে সেই বৈঠকে ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার মোহাম্মদ তৌকির হোসেন ছিলেন এবং সেখানে খলিলুর রহমান, প্রিন্সিপাল কোঅর্ডিনেটর লামাইয়া, আরও অনেকে ছিলেন। আসল ব্যাপার এত মানুষজন থাকা সত্ত্বেও সেই বৈঠক নিয়ে যা বলা হচ্ছে তা একটা প্রচার ছাড়া কিছুই নয়। আমি এবার চলে আসি যে এই গোটা বৈঠকের নেটফল কি বলা হচ্ছে all issues of mutual interest were discussed. The meeting was very constructive, productive and fruitful. কনস্ট্রাকটিভ মানে কি? কিসের কনস্ট্রাকটিভ? মনে হয় আদৌ কোনো কনস্ট্রাকটিভ কিছু হয়েছে? কনস্ট্রাকটিভ তখন বলবো যে বৈঠক হলো, মুহূর্তে অ্যাকশন প্ল্যান তৈরি হলো এবং সেই অ্যাকশন প্ল্যান ইমপ্লিমেন্ট হচ্ছে, অর্থাৎ কার্যকরী হচ্ছে। কোনো কিছু এরকম হয়নি। সুতরাং এটা শুধুমাত্র প্রচারের জন্য। প্রোডাক্টিভ, কিসের প্রোডাক্টিভ? কি ফল পাওয়া গেছে? কোনো প্রোডাক্টিভ নয়। এবং ফ্রুটফুল,
আরে ভাই, এ কি মালদার আম বা ময়মনসিংহের কাঁঠাল? কোন ফ্রুট, কোন ফলের কথা বলছেন? কোনো ফলপ্রসূ হবে না। কেন হবে না সেটা বলছি। এ তো গেল বাংলাদেশের বয়ান। এবার বাংলাদেশি বয়ানের পাশে আমাদের সরকার অর্থাৎ ভারতবর্ষ তাক যে ব্রিফ করেছে সেটা কি করেছে দেখে নেব। এবার আসি ভারত সরকার এবং ভারতীয় বয়ান। সেই বয়ানে কি বলা হচ্ছে? সেই বয়ানে পরিষ্কার বলা হচ্ছে এনি রেটরিক। এই রেটরিক ব্যাপারটা কি, কেন বলা হয়েছে বলবো, তবে তার আগে একবার আলোচনা করে নেব যে ঠিক কি কি বিষয় ভারত এই বৈঠক থেকে পরিষ্কার করতে চেয়েছে। প্রথমত সেফটি অফ মাইনরিটিস। কেন সেফটি অফ মাইনরিটিস বলা হচ্ছে? তার কারণ এই মাইনরিটিস বলতে এখানে বোঝানো হয়েছে আসলে হিন্দুদের কথা। কেন হিন্দুদের কথা বোঝানো হয়েছে? তার কারণ আপনারা জানেন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর, বিশেষত হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে। সেখানে হিন্দুদের মারার অভিযোগ রয়েছে, খুন করে দেওয়ার অভিযোগ রয়েছে, গুম করে দেওয়ার অভিযোগ রয়েছে। হিন্দু যারা নারী তাদের ধর্ষণের অভিযোগ রয়েছে, এমনকি শিশু তাদেরও বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, অর্থাৎ হিন্দুদের ওপর অত্যাচারের কথা বলা হয়েছে। এখানে আপনাদের বলে রাখা ভালো যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, যেখানে স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগের সরকার এবং শেখ হাসিনা পালাতে বাধ্য হলো, সেখানে কিন্তু হিন্দুরাও ছিলেন। এবং সবচেয়ে বড় কথা, সেই সময় দাঁড়িয়ে হিন্দু মুসলমান এই ভাগ আসেনি। কিন্তু তারপরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে তথাকথিত বিপ্লবের পর যে ঘটনাটা ঘটলো, হিন্দুদের ধরে ধরে নির্যাতন করা হলো, খুন করা হলো, ধর্ষণ করা হলো, এমন ভুরি ভুরি অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, মন্দির ভেঙে দেওয়া, ভাঙচুর করা থেকে শুরু করে বিভিন্ন উঁচু পদে যেখানে যেখানে হিন্দুরা রয়েছেন তাদের জোর করে বাধ্য করা হয়েছে যে তাদের চাকরি ছেড়ে দিতে হবে। আপনি ভাবতে পারেন একটি কলেজে, যে কলেজের অধ্যাপক, তিনি অধ্যক্ষ, অত্যন্ত বিদগ্ধ অধ্যাপক, তারই ছাত্ররা, যিনি তাদের লেখাপড়া শেখালেন, তার ছাত্ররা এসে হিন্দু বলে তাকে মারধর করে পদত্যাগপত্র লিখিয়ে একেবারে গলা ধাক্কা দিয়ে বার করে দিল। বুঝতেই তো পাচ্ছেন কি চলছে বাংলাদেশে। সুতরাং এই মাইনরিটি, সেফটি অফ মাইনরিটি অর্থাৎ হিন্দুদের সেফটির কথা বলা হয়েছে। এবার চলে আসি দ্বিতীয় পয়েন্টে, আপহোল্ডিং ডেমোক্রেটিক ভ্যালুস ইন বাংলাদেশ। অর্থাৎ কি, গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলা হয়েছে বাংলাদেশে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভদ্র ভাষায় বলা হয়েছে। ডেমোক্রেটিক ভ্যালুস মানে কি? ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক, ভ্যালুস মানে মূল্যবোধ। আসলে বলা হচ্ছে নির্বাচন অর্থাৎ ইলেকশন। আসলে মোদ্দা কথা কি বলা হলো? স্টেবল, পিসফুল, প্রগ্রেসিভ অ্যান্ড ইনক্লুসিভ বাংলাদেশের কথা। কেন বলা হচ্ছে? স্টেবল মানে স্থায়ী একটা ব্যবস্থা বাংলাদেশে তৈরি করতে হবে এবং সেটা হবে নির্বাচনের মাধ্যমে। দেখতে দেখতে 7-7টা মাস চলে গেল। মোহাম্মদ ইউনূস তিনি জানেন যে তিনি এখন যে মসনদে বসে আছেন, তিনি নির্বাচন না করে অর্থাৎ বাংলাদেশের সাধারণ জনগণের ম্যান্ডেট বা জনাদেশ না নিয়ে তিনি বসে আছেন। অনেকে বলেন ডিপ স্টেট থেকে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। তিনি অনেক ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়েছেন। এখন তিনি জানেন নির্বাচন হলে তিনি নোভ্যার হয়ে যাবেন। আগেও একবার নির্বাচনে লড়েছিলেন এবং এই লড়ার ফলে তার যে কী শোচনীয় অবস্থা হয়েছিল এবং তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির যে মামলা আছে, সেই মামলাগুলোর জন্য তাকে দেশ ছেড়ে পালাতে হয়, অর্থাৎ বাংলাদেশ ছেড়ে তাকে পালাতে হয়েছে। এবং ডিপ স্টেট এবং অন্যান্য বিভিন্ন শক্তির মাধ্যমে তিনি একটা সুযোগ নিয়ে বসে পড়েছেন একেবারে মসনদে। এখন তিনি জানেন নির্বাচন হলে তিনি আর থাকবেন না এবং সেই কারণে স্টেবল অর্থাৎ একটা স্থায়ী সরকারের কথা বলা হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ। এবং পিসফুল, বাংলাদেশের মানুষ তারা জানেন যে কতটা সুখ শান্তি বিরাজ করছে এখন বাংলাদেশে। এবং প্রগ্রেসিভ অ্যান্ড ইনক্লুসিভ বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ। আসলে এই বাংলাদেশ তো সবার বাংলাদেশ নয়, এই বাংলাদেশ তো সবার বাংলাদেশ নয়। এই বাংলাদেশ তো শুধু মুসলমানদের বাংলাদেশ, সংখ্যাগরিষ্ঠদের বাংলাদেশ। সেখানে সংখ্যালঘু, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধরা তাদের বাংলাদেশ নয়। বাংলাদেশে কি হয়েছে? সেখানে প্রগতিশীল মানুষ আছেন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, যারা উদার, যারা চিন্তাভাবনা করেন,
তারা তাদের ধর্মকেও শ্রদ্ধা করেন, অন্য ধর্মকেও শ্রদ্ধা করেন। এরকম শান্তিকামী কল্যাণময়ী চিন্তা করার মানুষজন আছেন, তারা কোথায় এখন? তারা ঢুকরে ঢুকরে কাঁদছে, কারণ তারা দেখছেন মৌলবাদীরা ক্রমশ সেই দেশটায় শক্তিশালী হয়ে গেছেন এবং অস্বীকার করার কোনো জায়গা নেই। একের পর এক জঙ্গিকে তাদের রাস্তায় নিয়ে আসা হয়েছে, জেল থেকে তাদের বার করা হয়েছে। কিসের জন্য বার করা হয়েছে সবাই জানেন। সুতরাং খুব পরিষ্কারভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বলার বলে দিয়েছেন এবং এটাই ভারতের বক্তব্য। এইবার আসি যে আমরা জানি যে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি চীনে গিয়ে যে কথা বলেছেন সেভেন সিস্টার নিয়ে, তার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে ভারতের স্ট্যান্ড একটাই, এনি রেটরিক মানে কি? অলঙ্কার শাস্ত্র। এখানে হচ্ছে বাকতাল্লা, অনেক বাকতাল্লা সহ্য করেছে ভারত। এই যে আমাদের বাংলাদেশের বন্ধুরা মাঝে মধ্যেই লেখেন যে ভারত কেন এত কথা বলছেন, ভারতের মিডিয়ায় এত কেন প্রচার হচ্ছে। আরে মনে করে দেখুন তো, যখন আপনাদের তথাকথিত স্বৈরাচারী শাসক বিদায় নিল, অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে গেলেন, ঠিক সেই সময় বৈষম্য বিরোধী আন্দোলন এবং তারপরে কেউ কোনো কথা বলেছিল? কোনো কথা কেউ বলেনি। যতদিন না সংখ্যালঘুর ওপর অত্যাচার হয়েছে, যতদিন না আপনাদের মৌলবাদ চড়া হয়েছে, এখনও বলছি, সাহিত্য, শিল্প, সঙ্গীতে বাংলা ভাষাকে আপনারা সমৃদ্ধ করেছেন। আপনাদের অভিধান, আপনাদের শব্দভাণ্ডার আমাদের সমৃদ্ধ করেছেন, এ বিষয়ে তো দ্বিমত নেই। সুতরাং আমরা বাংলাদেশি বিদ্বেষী নই, অর্থাৎ বাংলাদেশের মানুষের বিদ্বেষী নই। আমরা অবশ্যই লড়াই করব যদি বাংলাদেশে মৌলবাদী ক্রমশ মাথাচাড়া দিয়ে ওঠে। আর বাকতাল্লা, এত বড় বড় কথা, সে তো আপনারা বলেছেন, শুরু তো আপনারা করেছেন। যেমন হামাসকে দেখেছেন, হামাস গিয়ে প্রথমে ইসরায়েলে খুন করলো, অভিযান চালালো, ধর্ষণ করলো। তারপর কি হলো? ইসরায়েল যখন পাল্টা আঘাত হানলো, তখন গোটা পৃথিবীর কাছে গিয়ে বলছে এটা আমাদের কি হচ্ছে। ঠিক সেই অবস্থা কিন্তু আপনাদেরও হবে। পাকিস্তানও মাঝে খুব বড় বাড়াবাড়ি করছিল, তারপর এখন তারা সবক শিখে গেছেন। এখনও সময় আছে বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা রয়েছেন, তাদের আমরা শ্রদ্ধা করি। বাংলাদেশ শিক্ষা দীক্ষায় বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অবশ্যই অবদান আছে, কিন্তু এখনের বাংলাদেশ কোন বাংলাদেশ? এই বাংলাদেশ তো জঙ্গিদের বাংলাদেশ, এই বাংলাদেশ তো মৌলবাদের বাংলাদেশ, এই বাংলাদেশ তো শুধুমাত্র বিষ ছড়াচ্ছে। এই বাংলাদেশ যদি বাড়াবাড়ি করে অবশ্যই সবক শেখাবে ভারত। আবার বলছি, বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা রয়েছেন, তারা চলচ্চিত্রে, কবিতায়, লেখায়, সঙ্গীতে, পড়াশোনায়, বাংলা ভাষাতত্ত্বে তারা সমৃদ্ধি এনেছেন। কিন্তু এখন কোন বাংলাদেশ দেখছি? শুধুমাত্র জনসংখ্যা বাড়ানো আর প্রতিবাদ ছাড়া এ বাংলাদেশ ফলপ্রসূ কিছু করছে? সুতরাং এটা মাথায় রাখবেন। এবার চলে আসি একেবারে বিমস্টেকে। আসলে বিমস্টেক খুব গুরুত্বপূর্ণ একটি বৈঠক। কেন গুরুত্বপূর্ণ বৈঠক সে বিষয়ে আসবো, এবং অবশ্যই সে বিষয়ে আপনাদের অবহিত করব যে চীনে গিয়ে ডক্টর ইউনূস যা বলে এসেছেন তার পাল্টা ভারত কিভাবে জবাব দিল বলবো। কিন্তু তার আগে একবার দেখে নেব আসলে এই বিমস্টেক খুব গুরুত্বপূর্ণ, এবং এই বিমস্টেকে গোটা আলোচনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথা বলেছে সে কথাটা খুব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। আপনারা বলতে পারেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের বৈঠকের সঙ্গে তার কি সম্পর্ক আছে? সম্পর্ক আছে, আপনারা পড়লেই বুঝতে পারবেন। সেখানে অর্থাৎ তিনি প্রস্থানের আগে খুব পরিষ্কার লেখা, ইন হিজ ডিপার্চার স্টেটমেন্ট PM Modi highlighted that India's northeastern region lies at the heart of BIMSTEC due to geographical location. খুব গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান, অর্থাৎ বিমস্টেকের যা ভৌগোলিক অবস্থান, আর সেখানে আমাদের নর্থ ইস্ট মানে যাকে নিয়ে চীনে সেলসম্যানের মতো ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন ল্যান্ডলকড, অর্থাৎ স্থল দিয়ে আবদ্ধ, এবং খুব অহংকারের সঙ্গে বলেছিলেন আমরাই হচ্ছি জলপথের অর্থাৎ বঙ্গোপসাগরের রক্ষক। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বললেন প্রস্থানের সময় যে আমাদের নর্থ ইস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিমস্টেকের ভৌগোলিক অবদানে, এবং সেখানে
বিমস্টেকের যদি সমৃদ্ধি দরকার হয় তাহলে নর্থ ইস্ট ইন্ডিয়া অর্থাৎ উত্তর পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সত্যি কথা বলতে গেলে ঠান্ডা মাথায় অত্যন্ত ভদ্রভাবে একেবারে সপাটে চড় মারা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই মন্তব্যে, যেই মন্তব্য তিনি চীনে করে এসেছেন। আপনারা সবাই জানি যে এই যে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের কথা বলা হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ। যে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরকে নিয়ে এত কথা বলে এলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ল্যান্ডলকড। আরে বাবা, মানচিত্রে দেখুন আমাদের দেশে কটা বাংলাদেশ হেঁটে যায়, দেখুন ভারতবর্ষের জলপথ আর আপনাদের জলপথ আনুপাতিক হারে একবার বিচার করুন, বুঝতে পারবেন কি বলে এসছেন। আসলে এই বিমস্টেক তৈরি হয়েছিল জুন মাসের 6 তারিখ 1997 সালে, এবং সেটা ব্যাংকক ডিক্লারেশনের মাধ্যমে, অর্থাৎ ব্যাংককে একটা ডিক্লারেশন হয়েছিল 1997 সালের 6ই জুন। সেইখানে আমাদের অবজেক্টিভ কী ছিল, কি লক্ষ্য ছিল? ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট কন্ডাক্টিভ টু র্যাপিড ইকোনমিক ডেভেলপমেন্ট, দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্যই এই বিমস্টেক তার একটা লক্ষ্য। ফ্যাসিলিটেট দ্য অ্যাডপশন অফ ডিসিশন অ্যান্ড এগ্রিমেন্ট টু স্ট্রেংথেন রিজিওনাল কোঅপারেশন, অর্থাৎ আঞ্চলিক সৌহার্দ্য, কোঅর্ডিনেশন, আরও বেশি সমন্বয়, যাতে আমরা একসঙ্গে বড় হতে পারি, একসঙ্গে এগিয়ে যেতে পারি, একসঙ্গে আমরা গোটা দুনিয়াকে দেখাতে পারি। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, এনার্জি, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইত্যাদি ইত্যাদি 14টা বিষয়। আমি এবার সরাসরি চলে যাচ্ছি যে কে কোন বিষয়টা নেতৃত্ব দেবে, কে কোন বিষয়টা দেখবে, কে কোন বিষয়টা জোর দেবে। সবাইকে দেওয়া হয়েছে, যেমন দপ্তর বন্টন হয়। সেক্ষেত্রে থাইল্যান্ড কানেক্টিভিটি দেখবে, ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষ দেখবে সিকিউরিটি, সাবসেক্টরের মধ্যে কাউন্টার টেরোরিজম, অর্থাৎ এখানেই অজিত দোভাল আসছেন। ট্রান্সন্যাশনাল ক্রাইম, অত্যন্ত সাবধান, অর্থাৎ এখানে ক্রাইম করে অন্য দেশে পালিয়ে যাবে বা অন্য দেশ থেকে ক্রাইম করে এখানে এসে লোকাবেন, হবে না। ডিজাস্টার ম্যানেজমেন্ট, এনার্জি, ভুটান দেখবে পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন। মায়ানমার দেখবে কৃষিকাজ, ফুড সিকিউরিটি অর্থাৎ খাদ্য সুরক্ষা, এবং তার সঙ্গে ফিশারিজ এবং অন্যান্য পশুপালন, অন্যান্য ক্ষেত্র রয়েছে। শ্রীলঙ্কার ক্ষেত্রে বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবনী শক্তি, এবং অবশ্যই সেখানে স্বাস্থ্য বিষয়ক এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, অর্থাৎ আমাদের মধ্যে কাজ কর্ম কীভাবে এগোবে তার প্রতি একটা আলাদা নজর দেওয়া হবে। নেপাল দেখবে পিপল টু পিপল কানেক্ট, এবং সাবসেক্টরে রয়েছে সংস্কৃতি, ট্যুরিজম অর্থাৎ পর্যটন, পিপল টু পিপল কন্ট্যাক্ট। আর বাংলাদেশ সেখানে ট্রেড এবং ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সবাইকে দেওয়া হয়েছে। আসলে ভারত তো সবাইকে নিয়ে চলতে চায়। এবার ফিরে আসি যেখানে শুরু করেছিলাম, সেই ছবিটায়। আমি সেই ছবিতে আগেরবার দেখিয়েছি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং অজিত দোভাল সাহেব, অর্থাৎ যাকে আমরা অনেক সময় জেমস বন্ডের সঙ্গে তুলনা করি। আপনাদের বলে রাখি, এই ছবিটা কিন্তু বিমস্টেকের ছবি নয়, এটা হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন ইমেজ, অর্থাৎ এই ছবিটা আপনাদের দেখাচ্ছি। নরেন্দ্র মোদী তিনি দুজনকে সঙ্গে নিয়ে চলছেন, দুটো মত, দুটো পথ। ডক্টর জয়শঙ্কর তিনি চান বৈঠকের মধ্যে, আলোচনার মধ্যে সুস্থ পরিবেশে যদি একটা সৌহার্দ্যমূলক ব্যবস্থা করা যায়। আর অজিত দোভাল তিনি কি করতে পারেন আমরা সবাই জানি, তাকে বলা হয় উপমহাদেশের জেমস বন্ড। এবং যদি বেগরবাই করে, যদি ওই চিকেন স্নেক অথবা এই নর্থ ইস্ট ইন্ডিয়া, ল্যান্ডলক এইসব বাকতাল্লা চলে, তাহলে ভারত কিন্তু আবার হাতটা শক্ত করবে। আর ভারত যখন হাত শক্ত করবে তখন কিন্তু কাঁদলে চলবে না, ইতিমধ্যেই কিন্তু শক্ত হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। সুতরাং খুব সাবধান, ভারতের বিরুদ্ধে যারা বাকতাল্লা করে চলেছে, যারা কথা বলে চলেছে, যারা বিভিন্ন সময় বিভিন্ন খুচরো মন্তব্য করছেন, এখন অনেকে অনেক কিছু দেখাবে, যাকে বাংলাদেশের ভাষায় বলে আলগা পিরিত। বিপদে পড়লে কিন্তু কেউ রক্ষা করবে না। জয় হিন্দ।